আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর রাষ্ট্রের ৩ জন ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তৃতীয় যে ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তবে এই ৩ ব্যক্তির মধ্যে বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে কিন্তু বেশ পরিচয় লাভ করেছেন। তবে এখানে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে পরিচয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের বর্তমান যে কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী এটি নিঃসন্দেহে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবথেকে বেশি ক্ষমতাধর। তবে বাংলাদেশের যে সাংবিধানিক বিষয়বস্তু রয়েছে বা সাংবিধানিক আইন রয়েছে সেই সাংবিধানিক বিষয়বস্তু কিংবা আইন অনুযায়ী রাষ্ট্রপতিও কিন্তু অনেক ক্ষমতার বা বহু ক্ষমতার অধিকারী হিসেবে পরিগণিত হচ্ছেন এবং রাষ্ট্রপতির ক্ষমতা স্বল্প পরিসরে হলেও যে ক্ষমতাটি ওনার কাছে রয়েছে সেই ক্ষমতা বলে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকেও কিন্তু অনেক বেশি শক্তিধর। এবং তৃতীয় যে ব্যক্তি রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনার যে দায়িত্ব উনার যে কর্তব্য বা উনি যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা হচ্ছে একটি দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং সেই দেশের সর্বোচ্চ শক্তির জায়গা। সুতরাং উনার অবস্থান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি মনে করি অনেক ব্যাপক এবং উনি যে নির্দেশনা দিবেন বর্তমান সময়ে সেই নির্দেশনায় কিন্তু পালন করা হবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে সকল আইন শৃঙ্খলা বাহিনী। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর উনি দেশের বাইরেও কিন্তু বিভিন্ন সময়ে সফর করেছেন এবং ওনার সেই সফরে যেমন রাষ্ট্রীয় বিষয়বস্তু জড়িত রয়েছে ঠিক একইভাবে ওনার ব্যক্তিগত বিষয়বস্তু জড়িত রয়েছে এবং এটি খুব একটা অস্বাভাবিক বিষয় বলে মনে করি না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতিকে না কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে, না দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যে সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন এবং রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে থাকেন সেই সব অনুষ্ঠানেও কিন্তু রাষ্ট্রপতিকে খুব একটা দেখা যাচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই বিষয়টি অনেক বিস্তার লাভ করেছে। অনেকেই এই বিষয়টি নিয়ে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন, কখনো জাতীয় গণমাধ্যমে কখনো আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলছেন। রাষ্ট্রপতি বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো গণমাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছেন না কিংবা কথা বলছেন না। আবার রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপস্থিত হচ্ছেন, কিন্তু রাষ্ট্রপতি যে সকল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা সেই সকল অনুষ্ঠানে কিন্তু দেখা যাচ্ছে না। অথচ বিগত দিনগুলোতে যখন একটি নির্বাচিত সরকার দেশে ছিল তখন আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতেন এবং সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি কিন্তু উপস্থিত থাকতেন। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন কাজে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু রাষ্ট্রপতি উপস্থিত থাকতে আমরা দেখেছি, কিন্তু বর্তমান সময়ে রাষ্ট্রপতিকে খুব একটা দেখা যাচ্ছে না। খুব একটা কি, এখন পর্যন্ত মনে হয় না বাংলাদেশের কিছু দিবস ব্যতীত, জাতীয় দিবসগুলো ব্যতীত 26শে মার্চ 16ই ডিসেম্বর এগুলো ব্যতীত রাষ্ট্রপতিকে কিন্তু এখন পর্যন্ত ওনার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের বাইরে আসতে দেখা যায়নি। এমনকি সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক অনুষ্ঠিত হলেও রাষ্ট্রপতির সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এখন পর্যন্ত কোনো ধরনের বৈঠক হয়েছে বলেও গণমাধ্যমে আসেনি কিংবা ওনারা হয়তোবা দেখা সাক্ষাৎও করেন না। অথচ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন ওনাদের বৈঠক হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এখন এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলোকে অনেকেই মনে করছেন যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন উনি নজরবন্দিতে রয়েছেন কিংবা গৃহবন্দিতে রয়েছেন। তবে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমি
পাশ কাটিয়ে উঠছে এবং সেই বিষয়বস্তু বা সেই প্রশ্নগুলোর সাথে এই ঘটনাসমূহের কোনো সম্পৃক্ততা নেই বলে আমি মনে করছি। কিন্তু রাষ্ট্রীয় যে সকল অনুষ্ঠান সমূহ রয়েছে সেই সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতি না থাকা, রাষ্ট্রপতিকে নজরবন্দি কিংবা গৃহবন্দির বিষয়টি নিয়ে যে প্রশ্নটি উঠেছে সেই প্রশ্নটিকে আরো বেশি জটিল এবং রহস্যময় করে তোলে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এই দুজনের মধ্যে পারস্পরিক যে সুসম্পর্ক বর্তমান পরিস্থিতিতে থাকার কথা সেই পরিস্থিতি বিরাজমান নেই, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চাচ্ছেন না দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনোভাবে কোনো ধরনের কথা বলুন? এখন এই যে রাষ্ট্রপতি ঘিরে যে সকল গুঞ্জন সমূহ উঠা শুরু হয়েছে কিংবা যে সকল বিষয়বস্তু আমরা শুনতে পাচ্ছি সে সকল প্রশ্ন বা গুঞ্জনের সঠিক উত্তর দিতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা। কারণ রাষ্ট্রপতি নিয়ে যে সকল গুঞ্জন ওঠা শুরু হয়েছে বা রাষ্ট্রপতি কোন অবস্থায় রয়েছেন এই সকল বিষয় নিয়ে যে প্রশ্নগুলো ওঠা শুরু হয়েছে সেই প্রশ্নের সাথে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জড়িত রয়েছেন, ঠিক একইভাবে উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গরাও কিন্তু জড়িত রয়েছেন। এর বাইরে তৃতীয় যে ক্ষমতাধর ব্যক্তি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন সেনাবাহিনীর প্রধান, উনিও কিন্তু রাষ্ট্রপতির বিষয়ে সব থেকে ভালো বলতে পারবেন। যদি রাষ্ট্রপতি কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন এবং উনি উনার বাসভবনের বাইরে যেতে অনীহা প্রকাশ করেন তাহলে সেই বিষয়টিও জনসাধারণের কাছে সেনাবাহিনীর প্রধান সব থেকে ভালো বলতে পারবেন। কারণ অনেকেই মনে করছেন যখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করা হয়েছিল বা রাষ্ট্রপতির বাসভবনের সামনে আন্দোলন করার চেষ্টা করা হয়েছিল তখন সেনাবাহিনীর প্রভাবেই কিন্তু তো আন্দোলন সফল হয়নি বা দমন করা হয়েছিল।